আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজিয়া সুলতানা ডেইজি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের একটি ছোট্ট সেশনে, যেখানে আমি আসলে আলোচনা করতে চাচ্ছি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম অ্যান্ড বেসিক ইউরোডাইনামিক্স সম্পর্কে। আমি কনসালটেন্ট হিসেবে ঢাকা মেডিকেলে কর্মরত আছি। অবস অ্যান্ড গাইনি এফসিপিএস পাশ করেছি 2018 সালে। বর্তমানে ফেলোশিপ ট্রেনি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি মেডিসিনে কর্মরত আছি। আমার এই সাবজেক্টটা চুজ চুজ করার একটা কারণ হচ্ছে, এমআরসিওজি বলেন, এফসিপিএস বলেন, সব জায়গাতেই আমাদের আসলে ইউরিনারি সিমটম নিয়ে অনেক কোশ্চেন আসে। কিন্তু আমার নিজের কাছে আসলে এই জিনিসটা অনেক কঠিন লাগে, যদিও আধা ঘন্টায় আমার পক্ষে সবকিছু আলোচনা করা সম্ভব না। জাস্ট আমি আজকে একটু বেসিক, মানে যতটুকু আপনাদের দরকার এমআরসিওজি পার্ট ওয়ান এর জন্য বা পার্ট টু তে যারা পড়ালেখা করছেন এখন, তাদেরও কিছুটা হয়তো কাজে লাগবে বা একটা আইডিয়া নিতে পারবেন। আমাদের ডে টু ডে লাইফে ইউরিনারি সিমটম নিয়ে আসলে পেশেন্ট খুব বেশি আসে। তো প্র্যাকটিসিং ক্ষেত্রেও যদি আপনি চিন্তা করেন, সব রুগী আসলে আমরা বলি যে রুগী এসে কমপ্লেন করে কি প্রস্রাবে জ্বালা পোড়া হয় বা ঘন ঘন পেশাব হয়। আমাদের একটা কমন আইডিয়া হচ্ছে যে এই লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম মানেই হলো ইউটিআই। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা এই সিমটম শুনে তাকে ইউরিনারি করতে দেই বা না দেই একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, যে আচ্ছা ঠিক আছে। কিন্তু কখনো আমরা বিস্তারিত হয়তো অনেক সময় খেয়াল করি না যে আচ্ছা আপনার যে তলপেটে ব্যথা বা প্রস্রাব করলে ব্যথা লাগে, আপনার এই মানে সমস্যাটা প্রস্রাব করার সময় হয় নাকি প্রস্রাব আসলে হয় নাকি প্রস্রাব করার পরে হয়। এই কোশ্চেন গুলো যদি আমরা অন্তত পেশেন্টকে করতে পারি, তাহলে কিন্তু আমাদের আসলে অনেক ধরনের মানে ডায়াগনোসিস করা যায়। কিন্তু আমাদের আসলে ওই যে মাইন্ড সেট আপ থাকে অনেক সময় যে তলপেটে ব্যথা বা ইউরিনারি প্রবলেম মানেই হলো ইউটিআই। কিন্তু আদার যে সমস্যাগুলো আছে অথবা ইনকন্টিনেন্স, কিন্তু এছাড়াও যে আরো কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো হচ্ছে গিয়ে আমরা ইয়ে করতে পারি না। তো আমরা আসি মূল আলোচনায়। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, সরি ফর দ্য ইন্টারাপশন। What is lower urinary tract symptom? Lower urinary tract symptoms are a group of symptoms occurs due to various range of causes and their effects on lower urinary tract. এখন আমরা যদি অ্যানাটমিক্যালি চিন্তা করি যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট, the urinary tract is divided into two parts, the upper urinary tract and the lower urinary tract. Now upper urinary tract includes the kidney and the ureters. Lower urinary tract includes the bladder and urethra. So আমি আজকে যেটা আলোচনা করব, আই এম টকিং অ্যাবাউট দ্য লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, দ্যাট মিনস আপ টু ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। নাও, lower urinary tract symptoms, the labs can be categorized into three types. At first, storage symptom, voiding symptom, and post-maturation symptoms. That means during storage filling of phase of the bladder, there are few symptoms, and these is the major symptoms, or these are the topics which is most important for emergency part 1, emergency part 2, and the others. Because 98 to 99% symptoms in case of lower urinary tract symptoms are due to storage symptoms. So what are the symptoms? Frequency, urgency, nocturia, incontinence, stress urinary incontinence, mixed incontinence, and nocturnal enuresis. And there are some voiding symptoms. Voiding symptoms due to slow stream, intermittent stream, straining, hesitancy, and terminal debris. Now there is post-micturition symptoms. Incomplete emptying, post-micturition debris. কিছু পেশেন্ট এসে আমাদেরকে বলে, আমরা যদি হিস্ট্রি নেই তাহলে দেখবো যে পেশেন্ট বলবে কি যে আমার যখন প্রস্রাবটা আসে তখন আমার খুব পেটে ব্যথা হয়, প্রস্রাব করার পরে খুব আরাম লাগে। দ্যাট মিনস হি হ্যাজ or she is suffering from storage symptom. ভয়েডিং সিমটম কি? রুগী এসে বলবে যে আমার আমার প্রস্রাব করলে করার সময় কষ্ট হয়, আটকায় আসে, বা একবারে পেশাব হয় না, বারে বারে পেশাব হয়। These all are the voiding symptoms. And post micturition symptoms,
রোগী বলবে যে প্রস্রাব করার পরও আমার ফোঁটা ফোঁটা প্রস্রাব হচ্ছে, অথবা একবারে মনে হচ্ছে না যে আমার ক্লিয়ার হচ্ছে। দিজ আর দ্য পোস্ট মিকচুরেশন সিমটমস। নাও, লার্জ mainly actually two forms, storage and voiding. 99% of the LARS are storage problem. Now, the elaboration of the symptoms. Daytime frequency, a perception of voiding too often during the day. What is nocturia? Having to wake one or more times during night. Urgency, sudden and compelling desire to pass urine. Urinary incontinence, the complaint of any involuntary leakage of urine. Chase urinary incontinence, involuntary leakage of effort or exertion or on sneezing or coughing. There is urgency urinary incontinence, and when stress and urgency urinary incontinence is mixed, it is called mixed urinary incontinence. Then nocturnal enuresis. What are the voiding symptoms? These are the elaboration. Slow stream, perception of reduced urine flow rate. Intermittent stream, a urine flow that stops and starts on one or more occasions during voiding. Hesitancy, difficulty in initiating micturition, resulting in a delay in onset of voiding. Now, voiding dysfunction are seen in this picture: poor urinary stream and the retention. Now, post-micturition symptom: incomplete emptying, post-micturition review. Incomplete emptying means sensation of not having completely emptied of bladder. The involuntary loss of urine immediately after finishing the voiding, often after standing. Common cause of lower urinary tract symptoms in female. এতক্ষণ আমরা আসলে previously we have learned that the symptoms of LARS, but what is the causes of the symptoms? এই LARS হওয়ার মানে যে সিমটম গুলা মানে কজ গুলা, the disease caused lower urinary tract symptoms are, yes, most of the time UTI, urinary tract infection, then postmenopausal symptom due to lack of estrogen, then lifestyle factor. If you are eating, drinking more coffee, beverage, or more sugar, you may have urinary symptoms. Then some urinary tract obstruction. In case of male, benign prostatic hyperplasia or prostatic cancer, there may be obstruction or bladder outlet obstruction, any kind of stone. Pelvic floor dysfunction in case of female, like pelvic organ prolapse or isolated um, cystocele, bladder stone, bladder cancer, and maybe some other cause. Now, before we proceed, we have to know the normal dynamics of the urinary bladder and urinary functions. Then we can say it is urgency, it is nocturia, it is hesitancy. Then normal bladder capacity 400 to 600 ml. If the more bladder capacity, it will be atonic bladder. If less the bladder capacity, it will be hypertonic bladder. Fast sensation is normal. Fast sensation of voiding should be filled at 150 to 200 ml of urine. But if we see less than 50 ml, that fast sensation of desire, it will be overactive. So we have to learn the normal parameter. Jetosol pressure filling will be less than 15 centimeter of water. Jetosol pressure voiding will be less than 17 centimeter of water. Peak flow rate will be 20 to 40 ml per second. Flow time 50 to 20. Qmax will be 15 ml per second. Residual volume will be, residual volume is most important. Mainly less than 50 ml is normal, but in case of elderly patient, less than 100 ml is clinically acceptable. Normal fluid intake of patient is 1.5 to 2 liter. Suppose a patient is drinking more than 3 to 4 liter. She may have large volume of urine to pass. Output normally 800 ml to 2 liter. Daytime void 4 to 8 times. More than 8 times is abnormal. That means if we want to say that she has frequency of passing to urine, that means she has urge to more than 8 times urination. Nighttime void less than
60%, less than 60 years once is normal, and more than 60 years twice is normal, but more than that is abnormal. Normal voided volume is 300 to 400. Total voided volume is 1500 to 200 ml. Urethral pressure is more than 90. Urethral pressure is postmenopausal 60 to 90. Now, except urinary tract infection ছাড়া, the other cause, major cause of lower urinary tract symptom is incontinence. And the incontinence can be divided into 5 types. There are different types, and mainly 3 types is concerning. That is stress incontinence, urge incontinence, mixed incontinence, overflow incontinence, and functional incontinence. Now, the causes of stress urinary incontinence is increasing age, vaginal delivery, pelvic surgery, menopause, smoking. Urge incontinence means overactive bladder. Cause idiopathic, detrusor muscle instability, CNS lesion, benign prostatic hyperplasia, bladder neck obstruction, cystitis, and increasing age. There are overflow incontinence caused by urinary retention, impaired detrusor contractility, like diabetes, CNS lesion, multiple sclerosis. Functional cause environmental barrier or toiletic physical impairment. And when a patient complains both stress and urge incontinence like symptoms, it will be the mixed urinary incontinence. This chart is most important for both MRCOG part 1 and MRCOG part 2. As this whole lecture slide is made from RCOG guideline. See, this is the oldest one from Statozy. The most common incontinence type in females suffering from is stress urinary incontinence. It is 49 to 50%. This percentage is very much common. Recall অনেক আসে. And then mixed urinary incontinence is 29%. Urge incontinence is 22%. So most common is stress incontinence, less common is urge incontinence. Now, just little bit symptom about stress incontinence. Stress incontinence is কখন আমরা বলবো যে আসলে একটা রোগী স্ট্রেস ইনকন্টিনেন্সে ভুগছে, পেশেন্ট এসে কি বলবে? She is suffering from involuntary urination or loss of urine occurs. Situation of increase intra-abdominal pressure. পেশেন্ট এসে কি বলবে? যে হাঁচি কাশি দিলে আমার ইউরিন পড়ে যাচ্ছে, আমি হাঁচি কাশি দেওয়ার সাথে সাথে আমার কাপড় চোপড় ভিজে যায়। These are the simple talk of the patient. So occurs with situation of increased intra-abdominal pressure, coughing, sneezing, lifting, laughing, exercise. That means when intra-abdominal pressure rise, the patient leaks. And urge incontinence, patient will describe they are rushing to the toilet, can't hold urine. That means সে প্রস্রাব ধরে রাখতে পারে না, যখনই তার মনে হয় যে তার প্রস্রাবের বেগ এসেছে সে দৌড়ে টয়লেটে চলে যায়, অনেক সময় যাওয়ার আগেই তার ইউরিনেশন হয়ে যায়। That means the word in exam there will be some key sentence or keywords like rushing to the toilet. Loss of urine occurs with sudden urge to urinate, urinary urgency, increased urinary frequency. See, this is the picture. Stress urinary incontinence, involuntary passing of urine when abdominal pressure increase. Overflow incontinence is excessive bladder fullness, involuntary leakage of urine, no urge to pass urine. Functional incontinence, impaired mobility, dementia, abnormal consensus. And the mixed urinary incontinence, presence of symptoms of 2 or more types of urinary incontinence. And now there is urge incontinence. After feeling a strong urge to urinate, urine flow out involuntarily within a short period of time with symptoms such as urgency, frequent urination, and liquid urination. See, now, when a patient came with symptoms of lower urinary symptoms and you suspect that it is a case of
or you have to diagnose the case of lower urinary symptom patient. So at first we have to scrutinize, as urinary tract infection is the more common. So we have to first, in each patient, we have to first take history taking. History is very much important. Then we will do physical examination, then some other investigation. Now history taking, patient age, patient sex, patients, elderly patients are more suffering from urinary incontinence, and female patient, multiparas, patient is postmenopausal, she is more suffering from extensive urinary incontinence. Then patients habit of drinking alcohol, drinking excessive tea, coffee, that is also very much important. Now physical examination, patient's BMI is very much important, as more BMI patient may suffer from urge urinary incontinence or stress incontinence also. Then after history taking and physical examination, we have to do first, in case of our country, we do stately urine routine microscopy examination or culture. But in case of UK, they have strict protocol for every disease and every patient. So they do not do each patient routine urinary RE examination or culture sensitivity. At first, what they do, urine dipstick testing. A patient came to you with a symptom of lower urinary tract symptom, they will do urine dipstick testing for blood, glucose, leukocyte, protein, and nitrates. So, if a dipstick is positive or patient is symptomatic, two things. Patient is symptomatic and dipstick is positive. Then they will send mid-stream urine culture sensitivity. Then, without arriving at the report, they will give antibiotics. This is the most important portion of the exam. If it not come in part 1, it will come definitely in part 2 exam. মানে কি? মানে হলো যে পেশেন্ট আমার কাছে আসলো, আসার পরে আমি ইউরিন ডিপিস্টিক করলাম, করার এবং পেশেন্ট সিমটোমেটিক, সিমটম আছে এবং ডিপিস্টিক করে পজিটিভ পেলাম, তাহলে আমি অ্যান্টিবায়োটিক দেবো। এখানে আর কিছু কথা আছে, যদি পেশেন্ট সিমটোমেটিক হয় কিন্তু ডিপিস্টিক টেস্ট হচ্ছে নেগেটিভ আসে, তারপর আমরা হচ্ছে গিয়ে ইউরিনারি টেস্ট করতে দেব এবং কনসিডার করব অ্যান্টিবায়োটিক দেয়া। আমরা সরাসরি আসলে ইন ইউকে দে ডু নট গিভ অ্যান্টিবায়োটিক্স ইন অল পেশেন্ট। ইফ নো সিমটম, নো পজিটিভ, urine dipstick testing negative and patient has no symptom, then UTI has been excluded. No UTI, so we will go further testing for residual volume. Assess residual volume of urine. So this is the flow chart. They go in this manner, not breaking the protocol. তারা সরাসরি রেসিডুয়াল ইউরিন ভলিউম করবে না, বা পেশেন্ট আসলে তারা আলট্রাও করবে না। তারা প্রথমে ডিপিস্টিক করবে, ডিপিস্টিক করে পজিটিভ পেলে ইউরিনারি সিএস করবে, তারপরে যদি সবকিছু নেগেটিভ আসে তখন হচ্ছে রেসিডুয়াল ইউরিন করবে। রেসিডুয়াল ইউরিন কিভাবে করে? রেসিডুয়াল ইউরিন করার দুইটা সিস্টেম আছে, আলট্রাসোনোগ্রাফি গাইডেন্স রেসিডুয়াল ভলিউম, অথবা যেখানে আলট্রাসোনোগ্রাফি গাইডেড আলট্রাসোনোগ্রাফি নাই সেখানে তারা ক্যাথেটার দিয়ে রেসিডুয়াল ভলিউম দেখে। ফার্স্ট দে আস্ক দ্য পেশেন্ট, ফার্স্ট দে মেজার দ্য, ফার্স্ট দে আস্ক দ্য পেশেন্ট টু ভয়েড, then they measure the urine by ultrasonography or by putting a catheter in the bladder. Okay, we have done the residual volume of urine. Now, then they done the bladder diary. This is the picture of a bladder diary used in UK for assessment of the urine intake output chart to diagnose the overactive bladder or urinary stress incontinence. So they take the bladder diary history 3 days, involve leisure and work day. It should be consist. This is the most important question in recall. Leisure and work day should be included. Now, those are the patients with normal symptoms, signs and symptoms. But some patient will come
whom need urgent referral and investigation. So তাদেরকে আমরা আর্জেন্ট রেফারেল করব। এই আপ টু দিস লেভেল the treatment should be done in GP or normal obs gynae up to this level. But if the patient has microscopic hematuria in a woman aged 50 years and older, visible hematuria, recurrent or persistent UTI. Now, what is recurrent or persistent UTI? Recurrent UTI, we say, এই রিকারেন্ট ইউটিআই এর উপরেও আরসিইউজির একটা গাইডলাইন আছে যেটা পরীক্ষায় আসে। রিকারেন্ট অ্যান্ড পারসিস্টেন্ট ইউটিআই, আমরা রিকারেন্ট ইউটিআই বলবো যদি ইয়ারলি patient is suffering 3 or 4 urinary tract infection or two consecutive urinary tract infection within 6 months. দুইটা ডেফিনেশন আছে, উইদিন 6 মান্থের মধ্যে দুবার অথবা ইয়ারলি 3 থেকে 4 বার পেশেন্ট যদি ইউটিআই সাফার করে তাহলে আমরা তাকে বলবো রিকারেন্ট ইউটিআই। অথবা পেশেন্ট যদি সাসপেক্টেড ম্যালিগনেন্সি নিয়ে আসে সেক্ষেত্রে আমরা আর্জেন্ট রেফারেল করব। নাও ইন্ডিকেশন অফ রেফারেল টু স্পেশালিস্ট সার্ভিস। স্পেশালিস্ট মিন ইউরোলজিস্ট। In women with urinary incontinence, indications of consideration to specialist service: persisting bladder pain or urethral pain, palpable bladder on bimanual or abdominal examination after voiding, clinically benign pelvic mass associated with fecal incontinence. এই ক্ষেত্রে আমরা পেশেন্টটাকে না দেখেই সরাসরি স্পেশালিস্ট সার্ভিসের কাছে রেফার করব। সাসপেক্টেড নিউরোলজিক্যাল ডিজিজ, symptoms of voiding difficulty, suspected urogenital fistula, previous continence surgery, previous pelvic cancer surgery, previous pelvic radiation therapy. Now, the most important investigation after bladder diary, when indicated, urodynamic testing is needed. It is a series of outpatient. Urodynamic testing is most important. And এই জিনিসটা বুঝতেই আসলে আমাদের খুব কষ্ট হয় যে ইউরোডাইনামিক টেস্টিং কি, আমরা কিভাবে করব এবং এটার আসলে মানে ইন্টারপ্রিটেশনটা। ইট ইজ এ সিরিজ অফ আউটপেশেন্ট টেস্ট টু ইভালুয়েট ব্লাডার ফাংশন ইনক্লুডিং হাউ কমপ্লিটলি দ্য ব্লাডার স্ফিংক্টার ইউরিথ্রা স্টোরিং। ইন্ডিকেশন কি? যখন আর্স প্রিডমিনেন্ট মিক্সড ইউরিনারি ইনকন্টিনেন্স হবে অথবা ইউরিনারি ইনকন্টিনেন্স যেখানে আমরা টাইপটা বুঝতে পারি না। Symptoms suggestive of voiding dysfunction, anterior apical prolapse, history of previous surgery. Now, urodynamic testing এর অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে মেইনলি হচ্ছে সিস্টোমেট্রি, ইউরোফ্লোমেট্রি এবং আদার কমপ্লেক্স আছে যেমন ভিডিও ইউরোডাইনামিক্স, ইউরেথ্রাল প্রেসার প্রোফাইলোমেট্রি, অ্যাম্বুলেটরি ইউরোডাইনামিক্স। বাট আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সিস্টোমেট্রি। সিস্টোমেট্রি দুইটা পার্ট আসলে, ফিলিং এন্ড ভয়েডিং, আর ইউরোফ্লোমেট্রিটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে আসে। কম্পোনেন্ট কি কি? কম্পোনেন্ট হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ইউরোফ্লোমেট্রি উইথ পোস্ট ভয়েড রেসিডুয়াল ভলিউম, ট্রান্সইউরেথ্রাল সিস্টোমেট্রি, প্রেসার ফ্লো স্টাডি। আচ্ছা, সিস্টোমেট্রিটা কিভাবে করা হয় এটা একটু আমাদের জানতে হবে। See, this is the picture of a systometric procedure. Here, 3 catheter is used. এক্ষেত্রে 3টা ক্যাথেটার ইউজ করা হয়। এই 3টা ক্যাথেটারের মধ্যে 2টা ক্যাথেটার হচ্ছে যে ব্লাডারে যাচ্ছে। 2 catheter is passing through the bladder and 1 catheter is passing through the rectum or sometimes in the vagina. So, এই যে 2টা ক্যাথেটার, এই 2টা ক্যাথেটারের মধ্যে insertion of bladder catheter provides post-vital residual volume. During the test, 2 catheter, one filling for the bladder with fluid. এই 2টা ক্যাথেটারের মধ্যে একটা দেওয়া হয় এই যে নর্মাল স্যালাইন এট দ্য রেট অফ 50 ml পার সেকেন্ড করে এটা দেওয়া হয়, এটা দিলাম। আর আরেকটা দিয়ে হচ্ছে কি আরেকটা ক্যাথেটার দিয়ে ইন্ট্রাভেসিক্যাল প্রেসার, পুরো ব্লাডারের মধ্যে যে প্রেসারটা পি ভেস, যেটাকে বলা হয় পি ভেস, ইন্ট্রাভেসিক্যাল প্রেসার, এটা মেজার করা হয়। আর রেকটামে যে ক্যাথেটার আছে সেটা দিয়ে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল প্রেসারটা মেজার করা হয়। এটাকে আমরা বলি পি অ্যাব। পি অ্যাবডোমেন মেজার করা হয় রেকটাল ক্যাথেটার অথবা সামটাইমস ভ্যাজানাল ক্যাথেটার দিয়ে। আর ব্লাডারের ভিতর যে 2টা ক্যাথেটার সেটা একটা হচ্ছে ফিলিং আর একটা হচ্ছে আমাদের ইন্ট্রাভেসিক্যাল প্রেসার মেজার করার জন্য। এখন পি ভেস আর পি অ্যাবডোমেন আমরা পাই। এই ইউরোডাইনামিক্স এর জন্য আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পি ডেট, মানে ডেট্রোসোর প্রেসার। পি ভেস মানে হলো অ্যাজ এ হোল ব্লাডার প্রেসার, আর
পি, তার মধ্যে ডেট্রোসর প্রেসার একটা আলাদা ভাবে মেজার করতে হয়, পি ডেট। এখন পি ডেট আমরা কিভাবে মেজার করতে পারি? এই পুরো ভেসিক্যাল প্রেসারটা তো আসলে ব্লাডার প্রেসার প্লাস হচ্ছে কি ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, দুইটা মিলেই হয়। এখন এই পি ভেসিক্যাল থেকে যদি আমরা পি অ্যাবডোমেনকে মাইনাস করি, যদি অ্যাবডোমিনাল প্রেসারটাকে এই টোটাল ব্লাডার প্রেসার থেকে মাইনাস করি, তাহলে যে প্রেসারটা থাকবে সেটাই হচ্ছে ডেট্রোসর প্রেসার। তো আমরা ওইভাবে মেজার করতে পারি, এবং এইটা হচ্ছে একটা স্ট্রেসিং অফ সিস্টোমেট্রি, যেখানে দেখেন পি ভেজ, এই জিনিসটা আসলে আমাদের বুঝতে অনেক কষ্ট হয়। এই পি ভেজ, পি ডেট, পি অ্যাবডোমেন, এই পি অ্যাবডোমেন মানে হলো ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার। এবং এখানে দেখবেন মাঝখানে একটা ভাগ আছে, এই ভাগের এই পাশে হলো ফিলিং ফেজ, আরেক দিকে হলো ভয়েডিং ফেজ। ফিলিং সিস্টোমেট্রি, যখন হচ্ছে কি ব্লাডারটা ফিল হবে তখন যে প্রেসার রাইজ করবে সেটা হচ্ছে ফিলিং সিস্টোমেট্রি। আর এটা হচ্ছে কি ভয়েডিং সিস্টোমেট্রি। এই যে দেখেন ভয়েডিং সিস্টোমেট্রিতে ফিজিক্যাল প্রেসার বাড়ছে, ডেড প্রেসার বাড়ছে, কিন্তু অ্যাবডোমিনাল প্রেসারটা এখানে দেখাচ্ছে যে একটু বাড়ছে, স্টেডি আছে। ঠিক আছে, আর এটা হলো গিয়ে এটা হচ্ছে ইউরোফ্লোমেট্রি, মানে ইউরিনারি ইউরোচার প্রেসারটা মেজার করতেছে। Now, filling cystometry. Blood are filled slowly with normal saline, usually at the rate of 50 ml per minute. Sorry. During filling, the bladder pressure catheter measure interphysical pressure, যেটা আমি বলেছি। rectal catheter হচ্ছে abdominal pressure measure করবে। detrosor pressure can be subtracted by P abdomen from P vase. So P detrosor is P vesical pressure minus P abdomen pressure. এই পি ডেট অ্যান্ড পি ভেজ যদি আমরা না বুঝি, তাহলে আসলে আমরা কোনটা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স আর কোনটা ডেট্রোসার ওভার অ্যাক্টিভিটি এটা বুঝতে পারবো না। যেমন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারকে প্রভোগ করার জন্য আমরা কাফিং ইউজ করি। পেশেন্টকে বলা হয় asked to cough vigorously. The sharp rise of P phase are due to solely to rise of P abdomen, and leakage has to be result in urinary stress incontinence. এটা আমরা পরে একটা চার্ট দেখবো। If a pressure change is seen on P phase and P date but not in P abdomen. তো এখানে দুইটা কথা বলছে আসলে। আমরা তো মেইনলি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স আর ওভার অ্যাক্টিভ ব্লাডারই বেশি পাই। যদি আমরা দেখি যে ব্লাডারের প্রেসার বাড়ছে, অ্যাবডোমেনের প্রেসার বাড়ছে, অ্যাবডোমেনের প্রেসার বাড়ার সাথে সাথে ব্লাডারের প্রেসার বাড়ছে, কিন্তু জেট্রোসার প্রেসার নর্মাল আছে, তাহলে সেটা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। কারণ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার বাড়ার সাথে সাথে তার ব্লাডারের প্রেসার বেড়ে তার ইউরিন লিক হয়েছে। আর যদি সেটা ওভার অ্যাক্টিভ ব্লাডার হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার বাড়ে নাই, কিন্তু তার ব্লাডারের প্রেসার বেড়ে গেছে, জেট্রোসার প্রেসার বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা বলবো দ্যাট ইজ ওভার অ্যাক্টিভ ব্লাডার। এখন এখানে আমাদের কি কি জিনিস রেকর্ড করা লাগে? ফার্স্ট সেন্সেশন, ফার্স্ট ডিজায়ার টু ভয়েড, স্ট্রং ডিজায়ার টু ভয়েড, ম্যাক্সিমাম সিস্টোমেট্রিক ক্যাপাসিটি। এখন ইনক্রিজ ব্লাডার সেন্সেশন এন্ড ডিক্রিজ ব্লাডার ভলিউম। যদি ব্লাডার খুব ইরিটেট থাকে এবং কিন্তু ব্লাডারে কিন্তু ভলিউম কম, সেটা হচ্ছে ডেট্রোসার ওভার অ্যাক্টিভিটি বা ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস। ডিক্রিজ ব্লাডার সেন্সেশন এন্ড হাই ব্লাডার ভলিউম, হাইপোকন্ট্রাক্টাইল ব্লাডার। Voiding systometry, at the end of the filling phase, the patient asked to void low pressure, low flow rate, poor detrosal function, high pressure, low flow rate, urinary obstruction. কারণ পেশেন্টের হাই প্রেশার কিন্তু ফ্লো কম হচ্ছে, তার মানে কোথাও অবস্ট্রাকশন আছে। আর যদি দেখা যায় যে প্রেশার লো এবং ফ্লো লো, তার মানে কি ডেট্রোসাল মাসেল অবশ্যই কোথাও উইক আছে। নাও ইউরোফ্লোমেট্রিটা আসলে খুব একটা লাগে না, আমাদের যেটা লাগে আমি শুধু ওইটা একটু দেখা দিচ্ছি, কারণ আসলে সময় এখন খুবই কম। ইউরোডাইনামিক স্ট্রেস, এইটা খুব পরীক্ষায় আসে, যে পি ভেজ, পি ডেট অ্যান্ড পি অ্যাবডোমেন। মানে খুব ইজিলি আমি দেখাই ইউরোডাইনামিক্স, এই চারটা খুব ইম্পর্টেন্ট, এই চারটা আমি দেখাই দিই। এটা চারটা স্ট্রেস এখানে কিন্তু দেওয়া নেই, এখন আমরা এখান থেকে বের করি কোনটা কি। এই স্ট্রেসিং এ দেখা যাচ্ছে, দেখেন পি ডেট মানে ডেট্রোসোল প্রেশার, এটা আমরা পরে দেখি, বিটা আগে দেখি। পি ডেট, দেখেন ডেট্রোসোল প্রেশার বেশি, ভেসিকুলার প্রেশার বেশি, কিন্তু অ্যাবডোমিনাল প্রেশার নর্মাল আছে। তার মানে আমরা বলেছিলাম যদি ডেট্রোসার কখনো আসলে কন্ট্যাক্ট করে খুব তাড়াতাড়ি, ভেসিকুলার প্রেশার বাড়ায় দেয়, দ্যাট মিনস দ্যাট ইজ ওভার অ্যাক্টিভ ব্লাডার। কারণ অ্যাবডোমেন কিন্তু কোনো ধরনের কোনো স্টিমুলেশন দেয়নি। 2 নাম্বার দেখেন, ডেট্রোসার মাসেল শান্ত আছে, ডেট্রোসারে কোনো কন্ট্রাকশন নাই। এখানে দেখেন ভেসিকুলার অ্যাবডোমিনাল প্রেশার পিকের সাথে সাথে
ভেসিকল প্রেসার পিক করেছে। দ্যাট মিনস দিস ইজ ইউরিনারি স্ট্রেস ইনকন্টিনেন্স। নাও দিস স্পিডেড জেট্রোসার বাড়ছে, ভেসিকল প্রেসার বাড়ছে। সামটাইমস এটাও কি, এটা হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার, এটা ওভার অ্যাক্টিভ ব্লাডার, ওভার অ্যাক্টিভ ব্লাডার। কিন্তু এখানে দুটো দেওয়ার কারণ হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার আবার দুই টাইপ, একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে ড্রাই। অনেক সময় দেখা যায় অ্যাবডোমিনাল প্রেসার নর্মাল, কিন্তু ট্রেসিংটা হচ্ছে এরকম, বাট এই নিচে একটা লিক পয়েন্ট দেওয়া থাকে। আগের ছবিটা দেখাই, দেখেন এই যে এখানে একটা লিক পয়েন্ট থাকে, এই জায়গা দিয়ে যে ইউরিনেশন হচ্ছে সেখানে একটা লিকিং পয়েন্ট দেওয়া থাকে। লিক পয়েন্ট মানেই হলো যে এখান দিয়ে ইউরিন লিক হচ্ছে। কিন্তু অনেক সময় দেখবেন যে লিক মেইনলি করে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সে। কখনো ওভার অ্যাক্টিভ ব্লাডারের মতো ফিচার পেয়ে যদি লিক হয় তাহলে বুঝতে হবে সেটা ওভার অ্যাক্টিভ ব্লাডার উইথ ওয়েট টাইপ অর ওয়েট ভ্যারাইটি। আর যদি দেখা যায় যে না, জেট্রোসর প্রেশার বেশি, ভেসিকল প্রেশার বেশি, অ্যাবডোমেন প্রেশার নর্মাল এবং কোনো লিক নাই, দিস ইজ ড্রাই টাইপ। নাও সি দিস ড্রেসিং। এখানে কি জেট্রোসর প্রেশারও বেশি, ভেসিকল প্রেশারও বেশি, আবার অ্যাবডোমেন, তিনটাই বেশি। তো দিস ইজ দ্য মিক্স টাইপ অফ ইউরিনারি ইনকন্টিনেন্স। নাও this is the algorithm for overactive bladder management. At first, we diagnose this is overactive bladder. So we do symptoms of overactive bladder. We do mid-stream urine. Then bladder diary maintain frequency chart. Then we do remove caffeine and coffee from her day-to-day life. The modified drinking habit. If patient is more than BMI more than 30, then we will advise her to lose her weight. Then we will give her bladder training for 6 weeks. No pharmacological treatment. In UK, they never start treatment pharmacological at first. They will give them bladder training for 6 weeks. Then follow up. If fail, then pharmacological treatment. And the first line pharmacological treatment, first, second line are oxybutynin, derifenacin, and tolteridine. If these fail, this is the pituitary agonist. Mirabegron is the recent drug, which is the magic drug of overactive bladder. Then, if all the measurements fail, then multidisciplinary treatment, do aerodynamics, and then we can give botulinum toxin A or sacral nerve, post-tibial nerve stimulation, augmentation, cystoplasty, and urinary diversion. See, this is the algorithm of stress urinary incontinence. History-based diagnosis at first. First line investigation, PFMT test. Then we will give her weight loss if BMI 30, more than 30. Then in case of stress urinary incontinence, main cause is pelvic floor muscle weakening. So they give pelvic floor muscle training. 8 weeks, 3 times, 3 contraction. Then follow up, again follow up. If fail, then multidisciplinary team review. Then in case of overactive bladder, আমরা দেখলাম যে প্রথমে হচ্ছে ফেল করলে, কনজারভেটিভ ফেল করলে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ফার্স্ট, সার্জিক্যাল লাস্ট. But in case of stress urinary incontinence, surgical intervention is the first line. Barge corposuspension, sling surgery, bulking agent. But if the patient is unfit for surgery, then duloxetine may be given. Now, these are the brief discussion about lower urinary tract symptom and urodynamics. এখান থেকে শুধু একটা কথা বলতে চাই যে last is not always due to infection. Urodynamic testing not always necessary. এখন এখানে দুইটা কথা এখানে একটু রয়ে গেছে, এটা জাস্ট আমি বলে দিচ্ছি যে কোশ্চেনে অনেক সময় আসে বা ওভার অ্যাক্টিভ ব্লাডার এন্ড জেট্রোসার ওভার অ্যাক্টিভিটি কোনটা কখন আমরা ইউজ করবো এটা একটু জানতে হবে। যদি দেখেন কোনো কোশ্চেনে আপনার আহ বলা থাকে যে পেশেন্টের সিমটোমেটিক কথা বলা থাকে, বাট ডু নট মেনশন ইউরোডাইনামিক টেস্টিং, ইট উইল বি ওভার অ্যাক্টিভ ব্লাড। বাট
পেশেন্টের যদি কোশ্চেনে উল্লেখ থাকে যে পেশেন্ট ডিড ইউরোডাইনামিক টেস্টিং এন্ড শি কেম উইথ দিস কমপ্লেন, দেন দ্য ডায়াগনোসিস উইল বি জেট্রোসার ওভার অ্যাক্টিভিটি। সেই ক্ষেত্রে কিন্তু ওভার অ্যাক্টিভ ব্লাডার বলা যাবে না, সেক্ষেত্রে ভুল হবে। আর পেশেন্ট যদি ইউরোডাইনামিক টেস্টিং এর আগে আপনার কাছে আসে তখন এবং স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সের সিমটম নিয়ে আসে, দ্যাট উইল বি স্ট্রেস ইনকন্টিনেন্স। কিন্তু যদি উল্লেখ থাকে he did urodynamic testing, then the term will be urodynamic stress incontinence, তখন কিন্তু আবার স্ট্রেস ইনকন্টিনেন্স বলা যাবে না। আর যদি 5টা মিনিট থাকে তাহলে হচ্ছে আমি ইউরোফ্লোমেট্রিটা জাস্ট একটু বলে দেই। দিস ইজ এ সিম্পল নন ইনভেসিভ টেস্ট where the woman is asked to void by relaxing, not staining, while sitting on a commode over a rotating disc. The volume of urine passed per unit time can be assessed in millimeter per second, giving the maximum flow rate, which is Qmax, and the volume voided can be displayed graphically. This is the graph of uroflowmetry, and normal uroflowmetry curve is bell shape. This is the maximum urine flow rate and the flow time. Void into flow meter graph flow rate is recorded. The figures show normal graph, continuous and bell shape. This is the bell shape curve. Normal graph, the maximum flow rate should be 15 ml per second. If below this, there will be hypotonic bladder. If above this, there will be hyperactive bladder. Qmax is relevance to reduce volume may be predicted by voiding difficulty and should be more 200 ml per test to valid. Okay. This is some abnormal curve. This, please show this. Interrupted stream, sawtooth appearance. Interrupted or staining pattern can be seen, impaired bladder contractility, obstruction. থেমে থেমে তার ইউরিন হচ্ছে, একবার হলো বন্ধ হয়ে গেল, আবার হচ্ছে আবার হচ্ছে আবার হচ্ছে, তার মানে তার ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন আছে। আর এখানে কি, এখানে হচ্ছে হাইপোঅ্যাক্টিভ ব্লাডার। A flattened pattern is usually indicate obstruction or hypoactive bladder. Normal peak flow rate is more than 15 ml per second. If it's only 2.6 ml second or very low, দুইটা জিনিস হয়, একটা হচ্ছে আউটফ্লো অবস্ট্রাকশন থাকলে হতে পারে অথবা ব্লাডারের হাইপোটনিসিটি হলে হতে পারে। যদি আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন হয় সেই ক্ষেত্রে ডেট্রোসার প্রেসার যদি হাই থাকে এবং ইউরেথ্রাল প্রেসার যদি হাই থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন বলবো। আর যদি দেখা যায় যে ডেট্রোসার প্রেসার লো, ইউরেথ্রাল প্রেসার নর্মাল, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে হাইপোটনিক ব্লাডার। আউটফ্লো অবস্ট্রাকশনে সবকিছু হাই থাকবে কারণ সে ওভারকাম করার জন্য প্রেসার বেশি দিবে, সেই জন্য ডেট্রোসার প্রেসারও বেশি থাকবে, ইউরেথ্রাল প্রেসারও বেশি থাকবে। দ্যাটস অল। থ্যাংক ইউ। আশা করি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি, আমার কাছে আসলে এই জিনিসটা খুবই কঠিন লাগে। তো আধা ঘন্টায় তো আসলে সব আহ, বলা সম্ভব না। আশা করি আপনারা আজকে যে গাইডলাইনটা পড়বেন এবং ওখান থেকে এই দিস ইজ দ্য জিস আপনারা ডিটেলসটা পড়ে নেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।